তুমি কি এমনি বেড়াতে ভালোবাসো আর বেড়াও বা? মানে বেড়াই না, বেড়াতে যে ভীষণ ভালোবাসি তা না, এটা অদ্ভুত। মানে বেড়ানোর সঙ্গে আমার একটা অদ্ভুত সম্পর্ক। মানে কেমনি জানি আমি একটা ঘর কোনো ধরনের লোক বোধ হয়, কিন্তু বেরিয়ে পড়লে মন্দ লাগে না, কিন্তু বেড়াতে যাবই, এবারে আমায় যেতেই হবে, এইরকম ব্যাপার আমার মধ্যে কোনোদিনই নেই। যেটা সাধারণত লোকের থাকে না, এর পুজোয় বা ক্রিসমাসের ছুটিতে চান্স পেলেই বাঙালি বেরিয়ে পড়ে। হ্যাঁ, এটা না আমার মধ্যে একদম। আমার কি জানো তো, আমার মানে এই ট্রাভেলগটা করতে করতে আমার একটা জিনিস মনে হয়েছে যে বিভিন্ন জায়গায় গিয়ে আমি দেখেছি যে এত বাঙালি এত জায়গায় ঘুরছি, তারা কি সেই জায়গাটা দেখছে? আমার মনে হয় না এটা। আমি কিন্তু ফ্র্যাঙ্কলি আমার মনে হয়েছে দার্জিলিং গেলাম, হুড়বুড় হুড়বুড় করে ভোরবেলায় 5টার সময় উঠে বা 4টার সময় উঠে টাইগার হিলে গেলাম, সেখান থেকে হুড়বুড় হুড়বুড় করে একটা জায়গায় গেলাম, ঘুরে 5টা জায়গায় ঘুরে বাড়ি চলে গেল। তা কি তো দেখা হলো না আমার মনে হয়। আমার কিরকম একটা মনে হয় যে কোথাও গিয়ে যদি না দেখতে পারলাম বা সেই জায়গাটা যদি না এক্সপিরিয়েন্স করতে পারলাম, তার থেকে বাড়িতেই থাকা ভালো। একটা বই পড়লে বোধহয় বেটার। যেমন দেখবে, আমি ছোটবেলার থেকে দেখেছি কোথাও গিয়ে এখানে মুরগি পাওয়া যায়, অদ্ভুত একটা খাওয়ার চিন্তা। এমনকি আমি একবার সাবিনার সঙ্গে গান গাইতে গিয়েছিলাম অস্ট্রেলিয়াতে। সেখানে গিয়ে আমি নাম বলবো না, তারা হয়তো এই অনুষ্ঠানটা দেখে কষ্ট পাবেন। আশ্চর্য, একটা বঙ্গ সন্তান, দুজন মিউজিশিয়ান ক্যাঙ্গারুর মাংস পাওয়া যায় কিনা সিরিয়াসলি জিজ্ঞেস করছে। একটা ক্যাঙ্গারুকে দেখে সিডনি চিড়িয়াখানায় একমাত্র বাঙালিরই মনে হতে পারে এই ক্যাঙ্গারুর মাংস খাওয়া যায়। তোমাকে বেশিরভাগ লোক চিনলো, তুমি একটা হঠাৎ গান করলে সবাই বাঙালি একবারে হই হই করে উঠলো। এবং কিন্তু তোমার তো একটা অবাঙালি বা অভারতীয় জগৎ আছে আর কি, খুব বেশি রকম। হ্যাঁ, সেটা সম্পর্কে কিছু বলবে? মানে 73 সালে আমি প্রথম দেশ, মানে আমাদের এই দেশটা ছেড়ে বাইরে যাই। সেই সুমনটা কি, যেটা 73 সালে ফ্রান্সে ঘটলো, যেটা খুব জরুরি, যে তার আগের থেকে আমি একটু মন মারা হয়ে গেছিলাম, কারণ চারদিকে যা ঘটছিল, তারও ছোটবেলা থেকে সঙ্গীতই শিখছি, আর কি আর তেমন শিখলাম। কিন্তু তাতে যে বাংলা গান গাইতাম তাতে হচ্ছিল না। মানে এটা সময়ের কথা বলছি না তো। ফলে একটা এমন সময় এলো যখন আমি রেডিওতে পর্যন্ত আধুনিক গান গাওয়া বন্ধ করে দিলাম। আমি চিঠি লিখেছিলাম, আমি আর পারছি না, আমি আর ওই লিরিসিস্টদের গানে পারছি না। আমাকে মনে হলো আমায় গান লিখতে হবে। 73 সালে যে ফ্রান্সে গেলাম, আমার এক বন্ধু জাক, তার বাড়িতে সে আমায় নিয়ে গেল। তার একটা সুন্দর বড় বাড়ি ছিল। হঠাৎ দেখি একটা রেকর্ড ওরা চালালেন, তাতে খোনা খোনা গলায় একটা লোক গাইছে, Where have you been, my blue-eyed son? বুঝলে, এইটা ফ্রান্সে এটা তুমি শুনলে প্রথম বব ডিলানকে? আমি কিন্তু বব ডিলানের গান আগে শুনিনি। আচ্ছা, দেখো, আমার ইংরেজি গান শোনা মানে হচ্ছে মিউজিক্যাল ব্যান্ড বক্স, কলকাতা বেতার, বুঝলে। আর মাঝে মাঝে বাবা হয়তো কিছু রেকর্ড আনলেন বন্ধুদের কাছে ধার করে, কিন্তু এইরকম গান আমি কোনদিন শুনিনি। আমি শুনেই বুঝতে পারছি লোকটা ভালো গায়ক নয়, কিন্তু এবং একটা খুব সিম্পল একটা গিটারে, Where have you been, my darling young one? I've been out in the middle of 7 sad forests. এই যে হচ্ছে, মনে রাখতে হবে 73 সাল, তার আগে বাংলাদেশে যুদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, লক্ষ লক্ষ লোক মারা গেছে, উদ্বাস্তুদের দেখছি আমাদের শহরে। তার মাঝখানে আমি দেখছি এরকম একটা খাল ছিল আমাদের গড়িয়া বাড়ির পাশে, সেখান থেকে একটা যুবকের মৃতদেহ ভেসে যাচ্ছে, ছোড়াটা তখন লাগানো, গানের কথা, বুঝলি। এবং সেই দেখে আমি ললিত রাগে রেয়াজ করে অফিস যাচ্ছি ধুতি পাঞ্জাবি পরে, কিন্তু রিলেট করতে পারছি না তো, এবং গান গাওয়া বন্ধ। আমি বাংলা গান যদি আমায় গাইতে হয়, তাহলে আমি নিজে লিখতে হবে। আমি কোনদিন লিখিনি। এইরকম একটা জায়গা নিয়ে তুমি ফ্রান্সে গিয়ে তুমি এই গানটা শুনে you were reminded of those images, Kolkata's images, not the Vietnam war. না, একদম না। ভিয়েতনাম নয়, কিছু না, বা কিউবার বিপ্লব নয়, কিছু না। আমার না সম্পূর্ণভাবে কলকাতা এবং বাংলাদেশ। শিলিগুড়ি থেকে 2.5 ঘন্টার পথ গরুমারা ন্যাশনাল পার্ক, হাতি এবং গন্ডারের জন্য বিখ্যাত। জঙ্গলের গেট থেকে গাড়িতে মাত্র 20 মিনিট।
গরুমারা জঙ্গল ক্যাম্প, একটা ছিমছাম রিসর্ট, চা বাগান আর শাল গাছে ঘেরা কয়েকটা ভারী সুন্দর কটেজ। হেল্প ট্যুরিজম নামক একটি ইকো ট্যুরিজম সংস্থা চালিত এই রিসর্টের ম্যানেজারের নাম রতন। আমার জন্ম কটকে। বাবা ছিলেন আকাশবাণীর কর্মচারী, ফলে ট্রান্সফার হতেন। তা তখন সেই সময় উনি কটকে, আমাদের বাড়ির একটু দূরেই ছিল কাঠচুড়ি নদী। কাজেই আমার প্রায় জ্ঞান হবার মুহূর্ত থেকে কাঠচুড়ির সঙ্গে আমার সম্পর্ক। কাঠচুড়ি পাহাড়ি নদী। আমার জীবনে প্রথম বন্ধু একজন কচ্ছপ। নদীর ধারে না, এবারে মা ঘুমিয়ে পড়লেই আমি গুট 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 করে চলে আসতাম, নেমে আসতাম। ওই উঠোনের একটা নাবার সিঁড়ি ছিল, সেই সিঁড়িতে বসতাম এবং ওই কচ্ছপটি আসতেন। এবং কি বলবো, বন্ধু কাকে বলে এই শিক্ষাটা কিন্তু আমায় কোনো মানুষ দেয়নি, কচ্ছপটি দেন। এই কচ্ছপটি আসতেন, এসে ঠিক আমি যে এরকম বসে আছি, তো একটা ছোট্ট বাচ্চা একটা সিঁড়ির ওপর, এবং কচ্ছপটি আমার সামনে এসে আমার মুখের দিকে তাকিয়ে থাকতেন, আমিও তার মুখের দিকে তাকিয়ে থাকতাম ঘন্টার পর ঘন্টা। বাস, আমিও তাকিয়ে আছি, উনিও তাকিয়ে আছেন। তারপর ধীরে ধীরে একদিন ওর গায়ে আমি হাত দিলাম, উনি সেটা সহ্য করলেন। হাত বুলোলাম, আবার কচ্ছপটি চলে যেতেন। বাঁদররা আসতেন, প্রচুর বাঁদর ছিল, এবং তারা সেই মা বাঁদর ছানা বাঁদরকে নিয়ে এসে উঠোনময় ঘুরঘুর, অদ্ভুত সহাবস্থান। নাগসা ফসারলে বেড়মা বেতরে ননে আলে পতি কোড়া ডাগাইবে ননে আলে করো মারা ডাগাই। এই কচ্ছপটি ছাড়া, কচ্ছপটির পর যিনি আমার বন্ধু হন, তিনি আমার পিতৃতুল্য একজন ওড়িয়া ভদ্রলোক। তার নাম ছিল হর। এই হর আমায় নিয়ে যেতেন কাঠজুড়ি নদীতে। এইখানটা আমার জীবনে একটা খুব জরুরি একটা অধ্যায়। এই হরই আমায় শিখিয়েছিলেন কি করে ওই বালিতে নেবে, বালিটা একটু খুঁড়লেই চিংড়ি মাছ বেরিয়ে আসছে লাফিয়ে লাফিয়ে, ওই বেরোচ্ছে, হরও হাততালি দিচ্ছেন, আমিও হাততালি দিচ্ছি। পরে আমায় হর শেখাতেন ওই চিংড়িগুলোতে একটু অসহায় হয়ে গেলেন, এই চিংড়িগুলোকে আবার এই জলে দেয়া। আর একটা অদ্ভুত অভিজ্ঞতা, সেটা হলো অঞ্জন, আমার বাবার এক শিকারী বন্ধু ছিলেন, সম্বলপুরের জঙ্গলে শিকারে গেলেন। কেন যে আমায় নিয়ে গিয়েছিলেন আজ আমি জানি না। আমার কিন্তু স্পষ্ট মনে আছে, আমার মনে আছে কারা যেন জিপ গাড়িটায় আছে, জিপ গাড়িটা একটা সেটা পরে বুঝেছিলাম জিপ গাড়ি, ওপরটা খোলা কিন্তু দুটো লোহার কিরকম দেয়া, পাশ দিয়ে খরগোশরা ছুটছে, ঝলঝল করেছে চোখ, সম্বলপুরের জঙ্গল। হঠাৎ আমার মনে আছে সামনে একজনকে দেখলাম, একটা পা তোলা হরিণ, একটা পা তুলে এভাবে তাকিয়ে আছে, এবং সেই চোখ দুটো আমি এই জীবনে ভুলবো না। আমি বলছি আমার গায়ে না কাঁটা দিচ্ছি। হঠাৎ একটা কে যেন বাঁ দিক থেকে উঠে দাঁড়ালো, একটা খুব জোরালো আলো হঠাৎ সাঁ করে ছুটলো, এবং হরিণটা ওইভাবে দাঁড়িয়ে আছেন তখন, একটা মাথাটা কাত করা এইভাবে, পাঁচ থেকে একটা বিপুল আওয়াজ হলো, অঞ্জন আমি যতদিন বেঁচে থাকবো, তো আমার ধারণা আমার মৃত্যুর মুহূর্তে যদি একটা ছবি মনে পড়ে তাহলে এইটা পড়বে, ওই হরিণের চোখে যে বিস্ময়। As a snow flies in a cold and grey Chicago morn, another little baby child is born in the ghetto, and his mama cries, for it's one more thing that she don't need, is another hungry mouth to feed in the ghetto. মরে গেছি অঞ্জন,
আমি তো এখন বাংলা মাধ্যম স্কুলে পড়েছি, আমি যে অত যে ইংরেজি বুঝতাম তা না, কিন্তু কি যে একটা কান্না পেছনে সেই ওয়েল করছে মেয়েদের একটা so political song also. it is, it's so social. He was a pop star, a hip shaking pop star. সেই এরকম একটা, And he was not a songwriter. not a songwriter, he was just a pop star. He could write এরকম একটা গান লিখ। এবং কিভাবে যে যন্ত্রণাটা এবং যে অ্যাঙ্গার and and a hungry little boy with a runny nose, he plays in the streets and the cold wind blows in the ghetto. And a hungry little boy with a running nose, he plays in the streets as the cold wind blows in the ghetto. এই যখন গাইছে তো কান্না এবং ক্রোধটা, এটা তো শুনেছি, কিন্তু এটা তো অন্য কোথাও শুনিনি। আচ্ছা, এই যে তুমি কনস্ট্যান্টলি চেঞ্জ করছো, এই যে তুমি তোমার মানে দেশ পাল্টাচ্ছ, তোমার ঘর পাল্টাচ্ছ, তোমার পরিবেশ পাল্টাচ্ছ, তোমার কনস্ট্যান্ট চেঞ্জ করে যাচ্ছ, সেটা কেন করছো? সাংঘাতিক একটা প্রশ্ন করেছো। যেগুলো মানুষের বেসিক, মানুষের ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো মানুষের কাছে মানে আমার ঘর, আমার স্ত্রী, আমার ধর্ম, এগুলো লোকে ভীষণ আঁকড়ে ধরে রাখতে চাইছে, অ্যান্ড তুমি সেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ করে যাচ্ছ, মানে কেন, ওয়াই? I do not know that myself. মানে I have changed so many times. ধরো বাসা বদল, এই জীবনে 3টি মহাদেশে চাকরি করেছি, বিভিন্ন শহরে, প্রত্যেকবার বাসা পাল্টাতে হচ্ছে, পরের বাসায় যাচ্ছি, আবার নতুন করে একটি চামচ কেনো, ছাঁকনি কেনো, এই যে জীবনে কতবার হয়েছে। আমি একজনের সঙ্গে বেশি দিন থাকিনি, অনেক সময় আমি দীর্ঘকাল একা থেকেছি, মানে আমার ঘরণী কেউ ছিলেন না, আমার সঙ্গে সম্পর্ক ছিল কিন্তু ঘরণী ছিলেন না। ছোট্টবেলা থেকে একটা মানুষ সে যে সুর শুনছে, ধরো আমার সন্ধ্যা প্রদীপ জ্বলবে আঙিনায়, তুমি ফিরে আসবে বলে জ্বলবে আঙিনায়, আমার সন্ধ্যা প্রদীপ জ্বলবে আঙিনায়। কৃষ্ণা ঘোষ একবার আমাকে নিয়ে একটা কবিতা লিখেছিলেন, কবিতাটা পরে উনি রিরাইট করেছেন। তাতে একটা, আমি জানতাম না উনি লিখেছেন, আমার এক বন্ধু আমায় দেখালেন। ওনার সঙ্গে আমার তখনও ব্যক্তিগত পরিচয় হয়নি, ভবিষ্যতে একবার হয়েছে একটা অনুষ্ঠানে। লিখেছিলেন যে বারে বারে সম্পর্কে গেছো, বাস করনি কোথাও, জানলার কাছে বাতাস ধাক্কা দিচ্ছে, হন্যে হাওয়া পাল্টে দেবার ইচ্ছে, বলছে বাতাসায় পাল্টে আয়, দেখতে দেখতে সবই পাল্টে যায়। এই যে বাস করনি কোথাও, আমি কোথাও বাস করতে পারছি না। কেন? প্রয়োজন মনে করছো না? ইনকনসিস্টেন্ট বলে। আচ্ছা, আমার ধারণা আমার মতো ইনকনসিস্টেন্ট লোক পৃথিবীতে খুব কম আছে। ইনকনসিস্টেন্ট আমি মনে করে যে এই সুমন এই বারবার করে এই পাল্টাচ্ছে, এই বা হ্যাঁ বারবার বিয়ে করছে, ধর্ম পাল্টাচ্ছে, করছে, এইটাতে তোমার তোমার কিছু এসে যাচ্ছে না? কাঁচকলা লবডঙ্কা হয় আমার। আমি একটা কর্মী মানুষ, কাজ করি, সেখানে আমি কনসিস্টেন্ট, প্রফেশনালি কাজ করি, আই নো হাউ টু ডেলিভার। একদিন যখন সেটা পারবো না, নমস্কার, বাড়ি চলে গেলাম। এবারে লোকে আমায় সমাজ কি ভাবছে তার ভ্যালুর জায়গা থেকে, আমি কোনো ইল্লিগাল কাজ তো করছি না। না, তাই যদি আমি আমার মতন করে বাঁচি, তোমার কোনো ক্ষতি না করে, হ্যাঁ, বা অন্য কারোর কোনো ক্ষতি, এখন বলে না আপনাকে দেখলে আমার ক্ষতি হয়, তাহলে প্লিজ দেখবেন না। আচ্ছা, তোমার ইচ্ছে করে একটা মানে লোকের কাছে একটা তোমার যে ইমেজটা, সেটা একটা বেশ ভালো ইমেজ হোক, মানে একটা ভালো কনভেনশনালি যেটাকে বলে ভালো লোক। ভালো বলতে কি বোঝায়? একটা বিয়ে এবং সেইটা নিয়ে থেকে যাওয়া, এই তো ভালো নাকি? তাই না,
মানে ওইভাবে ভালোত্বের সংজ্ঞা আমি নির্ধারণ করিনি অঞ্জন। মানে জীবনে একটাই সেই মানে জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো সমাধি পরে না বাপ। আমি ভীষণ মানে সচ্চরিত্র, একটাই বিয়ে সারা জীবন, না 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 না, আমি ওইভাবে জীবনকে দেখিনি। দেখে দিন পর আবার চেনামো বন্ধু কি খবর মুহূর্ত বলো, অনেক দিন পর আবার চেনামো বন্ধু কি খবর মুহূর্ত বলো। You told me one thing, you asked me a question, তোমার মরতে ভয় করে না? আমি আচ্ছা যেটা আমি ভাবি আমার ছেড়ে চলে যেতে পারে, ভয় করে খারাপ লাগবে। খারাপ লাগে কিভাবে যেন, আমার প্রিয় সুরগুলো আমি আর গুনগুন করতে পারবো না। বছর বয়সে আমার প্রথম অ্যালবাম বেরোচ্ছে, 40 বছর বয়সে আমি একটা বিদেশি বেতার কেন্দ্রের সিনিয়র এডিটরের চাকরি ছেড়ে বা আমেরিকার একটা পাকা চাকরি ছেড়ে বাংলা গান বাঁধবো বলে দেশে ফিরে পাগলামো ছাড়া কি। আমার বাবা বলতেন এটা হচ্ছে অ্যাডভেঞ্চার না ম্যাডভেঞ্চার। মানে কিরম জানো, আমি প্রথম গিয়েছিলাম ফ্রান্সে, একটা অদ্ভুত যোগাযোগে গিয়েছিলামও। মানে গ্রেগরিয়ান চান্ট, সঙ্গীতের একটা সম্পর্ক ছিল। গ্রেগরিয়ান চান্ট নামে একটা ধ্রুপদী গানের একটা আঙ্গিক আছে, খালি গলায় গাওয়া হয়। তো আমি একটা বন্ধুদের কয়েকটা সূত্রে, ফরাসি বন্ধুর সূত্রে সুযোগ পেয়েছিলাম গ্রেগরিয়ান চান্ট শিখবো বলছিলাম, আর তার বিনিময়ে আমি হিন্দুস্তানি কণ্ঠসঙ্গীতের বুনিয়াদি কিছু শিক্ষা দেব, এরকম একটা পেয়েছিলাম। কিন্তু সেই গ্রেগরিয়ান চান্ট আর হলো না, বুনিয়াদি শিক্ষা প্রদানও হলো না। ওখানে মাঝখান থেকে আমি কিছু কনসার্ট করতে শুরু করলাম। ধরো আমার সঙ্গে যিনি বাঁশি বাজাচ্ছেন ফারুক পায়েন্ডা, তিনি একজন আফগান। যারা এই সঙ্গে রয়েছেন তারা কিন্তু একটা আন্তর্জাতিক, যেমন ধরো আলবেনিয়ার ছাত্রছাত্রী। ধরো আমি কত যে প্যারিসে কাজ করছি, তারপর প্যারিসে কাজ করছি, মানে তখন মনে রাখতে হবে জাঁ পল সার্ত্র জীবিত, শুধু তাই না কার্টিয়ে লাতিন মানে ল্যাটিন কোয়ার্টার্সে খবর এলো জাঁ পল সার্ত্র বক্তৃতা দিতে আসবেন। উনি আবার তখন ঘোষণা করেছেন উনি মাওবাদী। সেখানে গিটার হাতে কিছু দূর অন্তর অন্তর ছেলেরা দাঁড়িয়ে, আমি তো বুঝতে পারিনি ব্যাপারটা। এই আপন মনে গান গাইছে, বুঝলে গিটার নিয়ে, এখানে একজন, ওইখানে আরেকজন। কি গান শুনছে না কেউ, বলছেও না কেউ। খানিকক্ষণ পরে দেখি ওরা হলো ছাত্র সংহতির খানিকটা বলতে পারো বার্তাবাহক, অর্থাৎ পুলিশ যদি আক্রমণ করে ওরা বলে দেবে এই আসছে কিন্তু, বুঝলে। এবং সেটা হলো, সার্থ আসার আগেই পুলিশ এসে ছত্রভঙ্গ করলো যুব সমাজকে। আমরা ছুট 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 কলকাতায় গিয়ে ছুট লাগালাম। তাই এই যে জায়গাটা, এই ধাক্কাটা, এইটা কিন্তু ইউরোপের ধাক্কা। আমি বলবো আমার কাছে ওটা পাশ্চাত্যের ধাক্কা। এবং শুধু পাশ্চাত্য না, আমার যে অভিজ্ঞতা, আমার যে চেনা পরিসর, আমার যে ছোট্ট পৃথিবীটা, যেখানে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি ল্যান্সডাউন ব্রাঞ্চে, তখন আমি ব্যাংকে চাকরি করতাম, বুঝলে। তা 8B বাস স্ট্যান্ডে গেছি, আমি তখন ধুতি পাঞ্জাবি পরতাম, হাতের টিফিন বাক্সে রুটি আর তরকারি। হঠাৎ আউট অফ দ্য ব্লু একটা লোক এসে পেটে একটা রিভলভার ঠেকালো। ঈশ্বরে বাচ্চা কোথায় যাচ্ছিস? তারপর তিনি জানতে চাইলেন মাও সেতুং না হোচিমিন কার সঙ্গে আমার মা শয়ন করেছিলেন, ফলে আমার মতো এরকম একটি শুয়োরের বাচ্চা তৈরি হলো। পুরো রিভলভারটা ঠেকান। হঠাৎ আমার সম্বিত পেলো কেউ নেই, ফট করে টিফিন বাক্সটা পড়ে গেল, কয়েকটা কাক এসে খেতে আরম্ভ করে দিল। আর লোকটা তখন থেকে এইভাবে থামে, একদম কোথায় যাচ্ছিস? এলাম অফিস। মুখ দিয়ে কথা বেরোচ্ছে, একটা হাত পা কাঁপছে, তো কোনোদিন দিনও হয়নি। একটা আস্ত রিভলভার একটা লোক আমার পেটে ঢুকিয়ে ধরে আছে এইভাবে। তখন থেকে আমি কর্তৃত্বকে ঘৃণা করি। এটা হচ্ছে 72 সালের ঘটনা। 73 সালে ফ্রান্সে গিয়ে যখন শুনছি I met one man, he was wounded in hatred. I met one man who was wounded in love. এই যে জায়গাটা তখন পুরোপুরি রিলেট করছে। এটা কিন্তু আর বাইরের থাকছে না, এটা আর ইংরেজি গান থাকছে না, এটা কোনো পাশ্চাত্যের বব ডিলান নামে কোনো এক আশ্চর্য সঙ্গীতকারের সৃষ্টি থাকছে না। এটা না আমার হয়ে যাচ্ছে।
এই করতে গিয়ে আমার পিট সিগারের সঙ্গে আলাপ হয়, নম চমস্কি মানে ইন্টারভিউ। হ্যাঁ, আচ্ছা। উনি এক সময় কিউবাতে গিয়ে ফিদেল কাস্ট্রোর সঙ্গে আমার ব্যাপারে কথা বলেছিলেন, কারণ আমার খুব ইচ্ছে ছিল কিউবার এই যে সাক্ষরতা অভিযান আর গণস্বাস্থ্য অভিযানটা কি করে ওরা করেছিল এরকম একটা বই লিখি, ছোট বই বাংলা ভাষায়। এই একটা তেমনি চমস্কি, নম চমস্কি, এরা সব এমন লোক, এই আমেরিকাটা কথা কেউ বলে না। ম্যাক্সিম ক্লাইন, যিনি বস্টন ইউনিভার্সিটির থিয়েটারের অধ্যক্ষা ছিলেন এবং তারপর রাস্তায় নেমে যান, স্ট্রিট থিয়েটারে চলে যান, তেমনি অ্যানেট রুবিনস্টিন, যার লেখা বই মাওসেতুং একমাত্র অনুমোদন করেছিলেন সাংস্কৃতিক বিপ্লবের সময়, পাশ্চাত্যের অন্য কোনো লেখকের বই না। এরকম নানান লোকের সঙ্গে আমার আলাপ হলো এবং তাদের ইন্টারভিউ নিতে নিতে আমি এই বইটা লেখা শুরু। বইটা হচ্ছে ইন্টারভিউ। লেরয় জোন্স আমার সঙ্গে আমার পরিচয় হয়েছে, ভাবতে আর আমি ভাবলাম অবাক লাগে, মানে এত সরল মানুষগুলো, দে হেল্প মি গ্রো আপ। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ লোক মনে করে তোমার জগৎটাই কলকাতা। কলকাতা কিন্তু এক্সটেনশন, মানে কিরম জানো, আমি মায়া অ্যাঞ্জেলো, ওনার সঙ্গে আমার একটা অদ্ভুত স্নেহের সঙ্গে, আমি ভীষণ স্নেহ করতেন ওই বইটা লেখার সুবাদে। উনি আমার বইটা চেয়েছিলেন, যেন বলছে সুমন বইটা আমায় দাও, এটা এখানে কারোর মাথায় আসেনি, তুমি বইটা দাও, আমি বের করছি, আমার পাবলিশার। না, আমি চাই আমার দেশ। বলে তোমার দেশ কোনটা? তোমার দেশ ভারত। তাই নাকি? আমার দেশটা তোমার দেশ না। আইল টেল ইউ হোয়াট অঞ্চন। হ্যাঁ, আমি যেদিন নিকারাগুয়া থেকে কলকাতায় ফিরলাম, মায়া সেটা তখনও মনে রেখেছেন, কি করে রাখলেন আমি জানি না। অত ব্যস্ত একজন মহিলা লেখিকা, অধ্যাপিকা এবং ওই ধরনের একটা সংগ্রামী মানুষ। এবং আমি বাড়ি ফিরলাম, আমারও দোতলার ঘরে, বাবা বললেন তোর নামে একটা চিঠি এসছে, দেখ তো। আমিও ঘরে ঢুকলাম, দেখি চিঠিটা তার আগের দিন এসছে। চিঠিতে লেখা, সুমন ওয়েলকাম হোম মায়া। আজিলি পেড়া বাসু কেসু গাঁজা বাসু কেসু আজি আজি তৈলা দাদলি বাবু নয় আমরি দেশু জিলি জিলি নয়ে ভাই আমরি দেশু নয়ে আমরি গাঁও। তার মানে কইল কি হইল? তার মানেটা হইল নয় আমাদের দেশ নয় এটা, আমাদের রাজ নয় এটা, আমাদের রাজ হইল কোরাপুট। হ্যাঁ, এই গানাটা হইল চিচি জিলি নয়ে আমরি দেশু কাই বাবু আলে হো ননে নয়ে আমরি রাজি রে। আচ্ছা, তুমি এখন যে মানে কলকাতা আসার পর তোমার নাম ডাক পয়সা সবকিছু হয়েছে, বাট হোয়াট উড ইউ সে ইজ আ বেটার টাইম অফ লাইফ তোমার? এখানে না আমেরিকা, না জার্মানি, না ফ্রান্স, না নিকারাগুয়া, কোথায় দ্য বেস্ট টাইম অফ ইউর লাইফ যদি জিজ্ঞেস করা হয় তোমাকে? বিশ্বাস করতে হবে, কিন্তু হ্যাঁ, ঠিক যেমন বিশ্বাস, Absolutely, আমি বিশ্বাস করি। ভারতীয় হিন্দুদের যেমন বিশ্বাস করতে হবে যে মুসলমান আর খ্রিস্টানরাও এই দেশেরই লোক, ঠিক তেমনি এটা বিশ্বাস করতে হবে এই মুহূর্তটা। মুহূর্তের টান, মুহূর্তে শরৎ, নতুন এই গান মুসাফিরের পথ। মুহূর্তের টান, মুহূর্তে শরৎ, নতুন এই গান মুসাফিরের পথ। I would say that you are finally an existentialist. অস্তিত্ববাদী বিশ্বাস করো তুমি। একটা নিহিলিস্ট অ্যানার্কিস্ট আমি, যদি ফিলোসফিক্যালি জিজ্ঞেস করি। ফিলোসফিক্যালি জিজ্ঞেস করছি। Agnostic. Neither the existence nor the non-existence of God could be proved. Philosophically, it's very logically impossible to say you are a believer, and it is logically impossible to say that you are a non-believer. তো আমার কিরকম খুব ইচ্ছে করে খ্রিস্টান হতে। Why don't you become one? আচ্ছা, আমার স্ত্রী মানে ছন্দা বলে যে বুড়ো বয়সে কেন আবার এই বোকামিটা করছো। সত্যি আমি জীবনে অনেক বোকামি করেছি। Maybe there is a reason. I really want to be a Christian. Then be a Christian. Who's stopping you? পাদ্রি যেমন হচ্ছে, ধরো ব্রাজিলে এই যে পেডাগজি অফ দি অপ্রেসড যে বইটা, পাওলো ফ্রেইরে যে কাজ করেছেন, বস্তিতে কাজ করছেন মার্ক্সবাদী এবং খ্রিস্টানদের সঙ্গে, চার্চের লোকরা কিন্তু কাজ করছেন। তেমনি আমি নিকারাগুয়াতে গিয়ে আমি দেখেছি, যেমন ফাদার এরনেস্তো কার্দিনাল, যিনি আমায় নিকারাগুয়ায় নিয়ে গেছিলেন, তিনি তখন সংস্কৃতি মন্ত্রী, কিন্তু তিনি একজন যাজক, গেরিলা কবি, এর পরিচয়, যে বোধহয় প্রিস্ট। এবং সেটাও আমি এক জায়গায় আমায় বলেছেন
জানো তো আমি ছোটবেলা থেকে এমন প্রেমে পড়তাম, শেষকালে প্রেমে পড়তে বিরক্ত হয়ে গেলাম যে এত প্রেমে পড়লে আমি তো সামলাতে পারছি না, তাই ঈশ্বরকেই সব প্রেম আমি দিয়ে বললাম যে আমি আর পারছি না। আচ্ছা, এই মহারসিক মজাদার লোক, তিনি কিন্তু একজন কোথাও একটা তিনি গান্ধীবাদী, কিন্তু সেই একই সঙ্গে তিনি M16 রাইফেলটা ধরতে জানেন। আমি জানি না আমার কিরকম, আই ফাউন্ড ইউ ভেরি খ্রিশ্চান। আই অ্যাম, এটা আমি জানি, দুম করে বলে দিলাম, আই ফাউন্ড ইউ ভেরি খ্রিশ্চান তোমার লেখার মধ্যে। অফকোর্স, মোস্ট সার্টেনলি। একটু আগেই তুমি বলছিলে অ্যাবাউট দ্য পাদ্রিজ হু ওয়ার রেভলিউশনারিজ এন্ড দে ওয়ার প্রিস্টস এন্ড উইথ সো মাচ অ্যাডমিরেশন। আই ফাউন্ড দ্যাট ইউ দেয়ার ওয়াজ সামথিং। হাউ ক্যান ইউ ইগনোর দ্যাট ম্যান? এইভাবে লোকটা রয়েছে, তুমি কি করে তোমার মনটাকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাবে বন্ধু? Of course I am a Christian. এখানে ফাদাররা এসেছে 1968-এ। কোথা থেকে? অন্য জায়গায় ছিল, মালবাজারে ছিল, নাগরাকাটায় ছিল, দমনপুরে ছিল। এখানে অনেকে আসে এখনো আসে। একটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাইছি খুব ছোট করে, এই ধর্ম চেঞ্জ করাটাকে বা এই অনেকে না খুব একরকম ভাবে দেখে যে খ্রিস্টিয়ানসরা এসে তার রুটি রোজগারের ব্যবস্থা করে দিল বলে সে কনভার্ট করলো। সেটা আপনার কি মনে হয় বলুন? না, আসলে কনভার্সন, সর্বপ্রথম কনভার্সন হতে হয় আন্তরিক। এমনকি আমি যদিও খ্রিস্টীয় পরিবারে জন্ম নিয়েছি, আমি হয়তো খ্রিস্ট হিসেবে আমি জীবনটা পালন করছি না। তুমি তথাগত, কি করে তুমি তথাগতকে এড়িয়ে যাবে? I'm a Buddhist. Even Islam, even Oh my God, the Prophet Muhammad. But great, but then again, my prophet is Sukumar Rai too. You see, all religions, like all ideologies, are basically evil. Dogma থাকলেই evil জিনিসটি ঢুকবে। আমি যখন, শোনো মজার কথা শোনো, I hope you keep it even. আমি যখন সুমন চট্টোপাধ্যায় ছিলাম তখন আমি একটা গান গাইতাম, আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে ইত্যাদি। তাতে একটা জায়গা ছিল, আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ, আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু। কারো কোনো অসুবিধা হয়নি, বিরাট হাততালি পড়তো। আমার এখনো মনে এবার যেদিন আমি কবির সমান হলাম তখন লোকে বলছে আপনি এখন ধর্মের কথা, ধর্ম আপনি মুসলমান। এবং যখন সুমন চট্টোপাধ্যায় ছিলাম আপনাদের মধ্যে কেউ তো উঠে এসে বলেননি আপনি সুমন গাছ হিন্দু ব্রাহ্মণ পদবিটা আগে তুলে দিয়ে সমানবাবু এই গানটা করুন। কেউ বলেনি, কোনো হিন্দুও বলেনি, কোনো মুসলমানও বলেনি, কোনো কেউ বলেনি, কিন্তু ইট ইজ অ্যাকসেপ্টেড। হ্যাঁ, A Hindu can afford to be উদার। বেশ ছিলাম সুমন, ওমা কয়েক বছরের মধ্যেই দেখলাম সুমন চট্টোপাধ্যায়। সুমনের গানটা ভালো ছিল, সুমনের গান, হ্যাঁ। চট্টোপাধ্যায় আমার ভাল লাগেনি। এবার আমাকে অনেকে বলেছে আপনি বাপ মার দেয়া পদবিটা, বাপ মা আমায় চট্টোপাধ্যায় পদবিতে দেননি। প্রথমত আমার মার পদবী ভট্টাচার্য, আসলে বন্দ্যোপাধ্যায়, বাবাকে বিয়ে করে চট্টোপাধ্যায়। বাবা যে চট্টোপাধ্যায় হবেন এটাতে বাবার কোনো হাত ছিল না। যেমন আমি যে আজও মানুষ হয়ে জন্মাতে চাই কিনা, বা পশ্চিমবঙ্গের না কটকে না তিব্বতে না টিম্বাকতুতে জন্ম, আমি মানুষ হয়ে আদৌ আমি কি মাছরাঙা হতে চাই না কেউটে সাপ? আমায় কেউ জিজ্ঞেস করেছে? করেনি। আমি একটা সাংগঠনিক ব্যাপার, আমি ডিসাইড করব আমি কে হব। Show me prison, show me the jail, show me the prisoner whose life has gone so stale. I'll show you, young man, with so many reasons why these are but for fortune, oh you, oh I. যে গানটা আমাদের একটু পথ মনে হচ্ছে না চলেছে, দেখো। তোমার কিরম লাগলো? পুরোপুরি হলো মানে? না, আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। না, একদম অন্য ধরনের। এটাও খুব ভালো লাগলো। ঘরে টিভি নেই, খুব ভালো লেগেছে। ঘরগুলো আমার সবচেয়ে ভালো লেগেছে, মানে পরিবেশটা ছাড়াও। দেখো আমি দেখলাম এই প্রথম আমি এটাকে হোটেলই যদি বলি,
হোটেল তো আমি একটা প্রথম হোটেল দেখলাম যেখানে সব কিছু ফাংশন করছে, মানে যা আছে তা ফাংশন করছে। তা এই গরুমারা জঙ্গল ক্যাম্পের বেসিক্যালি উদ্দেশ্য কি? জাস্ট একটা টুরিস্ট সেন্টার করা? না না, টুরিস্ট বলে না, অ্যাকচুয়ালি আমাদের কাজটা হচ্ছে ভিলেজ ডেভেলপমেন্ট করা। যেরকম আমার ওখানে তুমি দেখেছো যে ওয়েটার টোয়েটার সব গ্রামের, কিন্তু সব গ্রামের ছেলে পেলে, তো অটোমেটিক তখন আস্তে আস্তে আমরা এটাকে ইনভলভ করার চেষ্টা করলাম। আমাদের আরও চেষ্টা হচ্ছে যাতে হ্যান্ডি যারা হাতের কাজকর্ম জানে তাদের হ্যান্ডিক্রাফটের কিছু জিনিস তৈরি করে বিক্রি করা, এই লোকালদের। এইটা হচ্ছে একটা কারণ যে আমরা সেগুলো টুরিস্টদের কাছে নিয়ে যাচ্ছি, প্রমোট করা, যে আপনারা ডুয়ার্সে আসুন দেখুন, এই একটা কাজ আছে প্রমোট করার মধ্যে, এটা একটা। আর দ্বিতীয়ত বেকারত্ব তো আছেই। আমাদের মানে ধরুন ওই 60 টাকা হয়, 100 টাকা হয় মাসে, বলছি মাসে 1500। তাতে চলে যায়, সংসার চলে যায়। ওকে বললে ওকে দেখাবে, ও বললে ওকে দেখাবে, তো কোথায় কি করব স্যার আমরা? কি দেখাবে? কি বললে? কাজ বলবে যে আমরা তো নাই রে, কাজ নাই রে, ওর লিপি যাও ধরো, ওয়াইল্ডলাইফ। হ্যাঁ ওয়াইল্ডলাইফ ব্রবকে বললে আরে আমার তো কাজ নাই রে, এই টিটুলকে ব্রবকে ধরো। তার কাকে ধরবো? মা বাপ আমাদের কোনটা? ধরুন এখানে 3-4 বিঘা জমি আছে, মানে 2 বিঘা মতন তো হাতি, এই বনশুয়োর, ময়ূর, বানর অর্ধেক খায় নেই, যা আছে সেটাই আমরা খেয়ে নিই। এটা মানে বাঘ বাটা করে আর কি। তাদের তো থাকতে হবে, তারা না থাকলে জঙ্গল কি করে হবে? এখন হাতিকে তো আর আটকানো যাবে না। হাতিরা খাবে না, আপনারা খাবেন ধানটা। আর আমার ছেলেটা জন্ম ছেলে, 7 বছরের ছেলে, এত বড় ছিল, টিউশন পড়াইতাম, বলো, ফেরার সময় হাতিটা মেরে দিচ্ছে। মরতে হবে। তোমার ভয় করে মরতে? না, আমি অন্তর থেকে বললাম না, কিন্তু মার খেতে ভয় করে, লাগে খুব, যে কোনো নর্মাল মানুষের মতো আমার ভয় করে। আমার তোমাকে হারাতে ভয় করে অঞ্চল, যেমন ভাবতে ভয় করে একদিন তোমার আর আমার হয়তো আর দেখা হবে না, খুব ভয় করে। অতিথি ভালোবাসা হাওয়ায় তোলে সুর, আবার ফিরে আসা, আবার ভরপুর। অতিথি ভালোবাসা হাওয়ায় তোলে সুর, আবার ফিরে আসা, আবার ভরপুর। কেমন আছো বলো বন্ধু খবর, আবার গাই চলো অনেক দিন পর। কেমন আছো বলো বন্ধু কি খবর, আবার গাই চলো অনেক দিন পর। মাসে একবার এরকম একটা জায়গায় যদি আসা যায়, যদি অ্যাফোর্ড করা যায়, খুব ভালো হয়। ইনফ্যাক্ট একটা শনি রবিবার প্লেনে আসতে হবে, মানে ট্রেনে হবে না। কেন বলো তো? শালা ফিরবো তো আবার কলকাতার হাওড়া, শিয়ালদা, হে ভগবান, আর সমস্ত যে স্মৃতি ধ্বংস করে দেয়। সাপোজিং তুমি যদি গান না করতে, you wouldn't have been a singer songwriter, না করতে প্রফেশনালি কি করতে? সাংবাদিকতা এবং লেখা। আচ্ছা, লেখা, নিবন্ধ বা ট্রাভেলগস। আচ্ছা, যদিও যে একটা ভীষণ, আমি যে পর্যটনমুখী মানুষ তা না। এই যেমন ধরো এই যে এখানটায় আমরা আছি, এই জায়গাটা একটা বর্ণনা, বিবরণ, মানুষ, গাছ, প্রাণী। আবার প্রথম থেকে শুরু হলো, আরেকবার টু গো রিওয়াইন্ড করে, মানে ইফ ইউ রিওয়াইন্ড ইওর হোল লাইফ, তোমার কি করতে? আমি দেখেছি শিক্ষকতা একটা ফ্লেয়ার আমার আছে, মানে মানুষের সঙ্গে মেশা, নানান বয়সের মানুষের সঙ্গে রিলেট করে একটা কিছু শেখানো, যেটা আমি জানি যে শিক্ষকতাটা বোধহয় আমি রিলেট করতে পারতাম, বিশেষ করে নবীনদের সঙ্গে। স্কুলে না কলেজে? আমার ভালো লাগতো স্কুলে পড়াতে পারলে। কিরম ক্লাস, কিরম ছেলে মেয়েদের? ধরো এই যে মাঝামাঝি জায়গা থেকে 8-9। হ্যাঁ, শিক্ষকতা, লেখা 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 এবং ছবি,
ছবি করাটা মানে যে ফিচার ফিল্ম হিসেবে না, এই সব নিয়ে আমি বলছি একটাও কিন্তু শুধু একটা না, মানে আমি শুধু একটা লোক নই। আচ্ছা, কখনোই হতে চাও না না? না না। তো আর সিনেমাতে তোমার কাদের ছবি তোমার মনে হয় ভালো লাগে তোমার খুব? এখনো যদি আমি আবার ট্রুফো দেখতে পারি আমার খুব ভালো লাগবে। ট্রুফোর মধ্যে সামথিং ভেরি হিউম্যান, ভেরি হ্যাঁ, লাভেবল ওইটাই হিউম্যান। বলছি, ট্রুফো বা ফেল্লেনের কিছু কিছু ছবি আমার অসম্ভব ভালো লেগেছে। স্পেশালি ওর যে একটা 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 ওর যে অবসিডিটি মাঝে মাঝে বলে মানে একটা যেটা গল্পটা বলে একটা, ব্যাগম্যান আমার ভালো লাগে, কিন্তু ব্যাগম্যান গম্ভীর, কোথায় একটা গাম্ভীর্য, সেটা বোধহয় ওর দেশের জন্য, ওদের দেশে সূর্য কম ওঠে। ধরো তোমাকে আইল্যান্ডে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ওকে, সেখানে তুমি কিচ্ছু করতে হবে না, খাবার দাবার দিয়ে দেওয়া হচ্ছে, ইউ ক্যানট কাম ব্যাক। হ্যাঁ, তোমাকে 3টে বই দেওয়া হবে এবং 3টে সিনেমা দেওয়া হবে, ইউ হ্যাভ টু কিপ ওয়াচিং দ্যাম, মানে আর কিছু নেই। তুমি কোন 3টে বই আর কোন 3টে সিনেমা? একটা তো আমাদের হবে বার্টন রাসেল, ওকে, শুধু তার স্টাইল, একটা হবে পিজি উডহাউসের, আর একটা হবে ডিকশনারি। আর 3টে ছবি যদি? একটা হবে বাংলা, গল্প হলেও সত্যি, ওকে। দ্বিতীয়টা ভাবছি পরশ পাথরটা বলবো কিনা, বোধ হয় পরশ পাথরটাই। তৃতীয়টা ফারেনহাইট 451। আই থট সুকুমার রায়, আই ডোন্ট নো, বাট না, সুকুমার রায়ের ভেতরে এমন রয়েছে, দরকার নেই সেটা আলাদা করে, মুখস্থ বলে তোমার। সুকুমার রায় এমন ভাবে ভেতরে রয়েছেন যে সেই ফারেনহাইট 451-এর মানে আমি যদি ওই পুড়িয়ে দেয়া সভ্যতার যে বাইরে একটা জংলা জায়গায় কিছু লোক হয়ে গেছে, সেই লোকগুলো, হ্যাঁ, আমি তাহলে একটা সুকুমার রায় হতাম, একটা শেক্সপিয়ার, না একটা ম্যাকবেথ, একটা হ্যামলেট হয়ে ঘুরছে, হ্যাঁ। সেখানে তুমি সুকুমার আবল তাবল হতাম। তোমার এমন একটা লোকের তোমার মনে হয় যে নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল, তার পেল না? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পাওয়া উচিত ছিল, লিটারেচার দিক থেকে। শুধু আরণ্যকের জন্যই খান 5 নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল। আচ্ছা সুমন, তোমার প্রথম প্রেমে পড়ার ব্যাপারটা মনে আছে? তুমি প্রথম কবে এবং কিভাবে প্রেমে পড়েছিলে? আমার জীবনে সবই তো মনে হয় প্রথম প্রেম, মানে মানে ব্যাপারটা হচ্ছে যে মানে প্রথম সেই প্রেমে পড়েছিলাম বলে আমার জীবনে কিছু কিন্তু নেই। আমি বারবার প্রেমে পড়েছি, এখনো পড়ি, প্রত্যেকটাই তোমার কাছে ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই তোমার কাছে প্রত্যেকটি। হুমায়ুন আজাদ বাংলাদেশের, উনি ওর প্রবচন গুচ্ছে লিখছেন, প্রেম একবার বড় জোর 2বার আসতে পারে, 3বার থেকে সেটা নাকি লাম্পট্য। তাহলে সেই হিসেবে আমি লম্পট না। আমি কিন্তু প্রেম বলতে সবসময় মহিলা বলছি তা নয়, সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, বাট লাভ, জেনারেলি লাভ। কিন্তু আমি মহিলাই বলছি। আচ্ছা, তুমি মহিলাই বলছো? হ্যাঁ, আমি মহিলাই বলছি। ওকে, আবার একটা মুহূর্ত বলছি, আবার একটা মুহূর্ত। যেমন আজকে যখন আমরা, তুমি আমার ইন্টারভিউ নিচ্ছিলে, ওই একটা ফসলের ক্ষেত, পেছনে পাহাড়, আমি তোমায় বলছি না রে ক্যাম্বেলের কবিতা বলছিলাম না, ব্রাইটনেস ফলস ফ্রম দি এয়ার, এবং পাহাড়ের ওপর মেঘগুলো এসে এসে একটু যেন ছুঁয়ে যাচ্ছে, আর এক পাশ থেকে একটা সূর্যের কিরণ এসে ঝরে পড়ছে। It was erotic. I just loved it. I was in love. I was in love. বা একটা ফিঙে বসে আছে, মানে কি যে প্রেম করতে ইচ্ছে করছে তখন, সেটা আমি বোঝাতে পারবো না। It is that it finally leads there, মানে you yourself, your body, your senses, তোমার
সামহাও এটা ওয়ার্ক করে বলে আমার মনে হয়। অ্যাবসলিউটলি ঠিক কথা বলছো। দেখো আমার মনে হয়, ধরো আমার মনে হয় না, আমার এটা আমি জানি যে আমি যে পৃথিবীটাতে আছি, বেঁচে আছি, আমার ইন্দ্রিয়গুলো নিয়ে আছি। আমার মনে হয় পৃথিবীকে নাক দিয়ে দেখি অনেক বেশি, চোখ দিয়ে না। ক্লিপটাকে টান মেরে খুলে মুখ দেব এক রাস ছুলে, নরম গন্ধে জিজ্ঞাসা বলো কাকে বলে ভালোবাসা। তেমনি ঠোঁটের গন্ধ, লালার গন্ধ। কোনো বন্ধুকে যখন আমি আদর করলাম, গালে হাত দিলাম অনেকদিন পর, তার গন্ধ। ঘুম ঘুম রাত সুন্দর, সুন্দর এই চাঁদের রাতে আরো ভালো লাগে ওগো এই যে তুমি রয়েছো আমার সাথে সাথে। ঘুম ঘুম রাত সুন্দর। ওগো কথাটাতে আমার একটু অস্বস্তি, ওগো হ্যাঁ গো না থাকলে ভালো হতো। কিন্তু এই যে সুরটা এবং যে অ্যাটিচিউডটা বেরোচ্ছে, এই যে জায়গাটা, মানে এই জায়গাটা যেন মনে হয় সারাক্ষণ জীবনে রিনিউ করছে, মানে সারাক্ষণ রিনিউ করছে, যে পেছনে ফিরে তাকাবো কিসের জন্য, আমি এই মুহূর্তে বেঁচে আছি। ইটস এ বিউটিফুল মোমেন্ট। আচ্ছা, তোমাকে যখন সবাই একটা মানে রাগী, ভীষণ একটা অ্যাংরি পারসন, একটা বেশ এই হিসেবে দেখে পিপল, ডু ইউ রিগ্রেট দ্যাট দে ডোন্ট, most of them don't appreciate the lover in you? Yes, I did feel that regret. And your heart beats faster, as the stars start to shine. Just remember, darling, remember you are mine. These days I think যারা আমার গান শোনেন, দেখো আমার গান কোনোদিনই বেশি লোকের জন্য না। যখন লোকে শুনতে আরম্ভ করেছিল, অঞ্জন আমি সরাসরি বলছি, আমার মোটেও ভালো লাগছিল না, কেননা ওটা কনজিউমড হচ্ছিল। ইনফ্যাক্ট ইন এ রো এইসব গানগুলো গাওয়ার কথাই না, এটা হবেই এরকম একটা পরিবেশে। No, but that needed to happen because it changed a lot of things. That needed to happen. That is part of history which you cannot ignore. No, I can't wish it away either, and I don't intend to do so. আমার পয়েন্টটা হচ্ছে something was wrong, radically wrong. কিন্তু ধীরে ধীরে একটা সময় হলো যখন অধিকাংশ মানুষ আমাকে আর সঙ্গীতের জন্য মনে রাখলেও সেটা একটা ডকুমেন্টারি ভ্যালু হিসেবে। কিন্তু আজ আমার যারা শ্রোতা, তারা এক বিপন্ন সংখ্যালঘু, হ্যাঁ, ভীষণ কম সংখ্যক। আমার মনে হয় তারা জানেন এই লোকটা প্রেম করছে স্টেজে দাঁড়িয়ে। ভালোবাসা শত যুদ্ধেও জেতা যায় না, ভালোবাসা লুঠতরাজ কীর্তি নাশা, একা মেয়েটার নরম গালের পাশে প্রহরীর মতো রাত জাগে ভালোবাসা। ভালোবাসা এক উদ্ভট বাজিকর, ভালোবাসা ছিল ইন্দ্রজালের রাজা। বোকা বনে যাই বারবার তবু বলি, পাই পড়ি তোর প্রেমের গানটা বাজা। ট্যুরিজম হওয়াতে আজকে চালসার মার্কেটে একটা ইয়ে হচ্ছে, আজকে যে গ্রোসারি আসছে বিক্রি হচ্ছে, দোকান বাজার বসছে, প্লাস যে টুরিস্ট আসছে সেও গিয়ে সেই বাজার থেকে জিনিস একটা হলেও সিগারেট হোক, বিড়ি হোক, চাই বাচ্চাদের জন্য চিপস হোক, চকলেট হোক, এগুলো কিনতে পারছে, একটা সেল হচ্ছে। এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য, যে একটা জায়গাকে আমরা ডেভেলপ করবো কীভাবে, কিন্তু সেই জায়গাটার এটা রেখে, হ্যাঁ, একটা এনভায়রনমেন্ট রেখে, যে যাতে এখানে আজকে আমরা যেটা বলছি ইকো ট্যুরিজম মানে হচ্ছে যে আমি এখানে প্লাস্টিক, টিভি, টেলিফোন এসব রাখবো না। আজকে আমি আজকে দেখো আমাদের অন্যান্য যেসব আছে, দেখো রিসর্ট লিখছে বা রিট্রিক, সিনক্লাস রিট্রিক আছে, কিন্তু আমাদের যেটা নাম দিয়েছি আমরা দিয়েছি ক্যাম্প। তুমি যদি মানে পরিবেশ নিয়ে ভাবো, তাহলে সেখানেও সাংবাদিকতার একটা মস্ত জায়গা। যেমন বিজ্ঞানের সাংবাদিকতা, এটা একটা মস্ত বড় জায়গা। আমাদের দেশে যেটা বিন্দুমাত্র নেই। ন্যাচারাল সায়েন্সেস নিয়ে পড়তে আমার বেশি, মানে আজও যদি আমি একটা সুযোগ পাই, তাহলে আমি বটানি বা এরকম, মানে ইউ স্টিল ফিল দ্যার সো মাচ টু ডু। হ্যাঁ, যেমন ধরো আমি সিরিয়াল করেছি একটা মেগা, মানে সোপ, ডেইলি সোপ,
কোনটা এটা? এই তো কিছুই রাখো না খবর, তোমার নাগরিকত্ব কাটা যাবে। তুমি কোনো মানে প্ল্যান করেছো একটা গল্প লিখবো, কিছু ভেবেছো কোনো কিছু? লিখেওছি তো। ধরো আমার লেখা দুটো উপন্যাস আছে, একটা হচ্ছে রীতিমতো নভেল, আর একটা হচ্ছে 52 একটা থ্রিলার। তোমায় কোনো পড়ানো হয়নি আমার, আসলে আমি লিখেছি। আচ্ছা পরিমল, তুমি সেদিন সুমনকে গতকাল বোধহয় বলছিলে যে সুমনদাকে যে আমি তো কি লেখাটাকে কি দেখাতে গেছিলে, তুমি কি লেখো? হ্যাঁ স্যার, আমি কাজের সময়ে ফাঁকা পেলে স্যার কিছু লিখতে বসি, কিছু গল্প আর না হলে এইসব ধরনের কিছু লিখি আর কি স্যার। সেই গল্পের নামটা কী দেবো ভাবছি আর কি, একটা ওই অফিসের ফ্যাক্ট আর কি। সেই অফিসের নাইট গার্ড থাকে, আরও স্যার অনেক স্টাফ ওখানে থাকে আর কি। দুটো ছেলে ওখানে চাকরি করে, পাশাপাশি বাড়ি আর কি। তো ট্রেনে বা বাসে ওরা যাওয়া আসা করে, বেশ কিছুদিন হয়ে যায় তাদের চাকরির বয়স ওখানে আর কি, ওই বড় সাহেবের অফিসে। তো একসময় সেই অফিসের নাইট গার্ডকে কে খুন করে চলে যায় আর কি। খুনের গল্প? এখানটা খুব ভালো থ্রিলার হতে পারে। হ্যাঁ, ভালো থ্রিলার। করো না। এটাকে কেন্দ্র করে ধরো তুমি আর আমি এসছি, দুজনেই অনেকদিন ধরে চাইছি দুজনকে খুন করতে। ভেবে দেখো, তুমি আর আমি, তুই পুরনো বন্ধু, দুজনেরই মনের গভীরে একটা অদ্ভুত ইচ্ছে, আমি চাইছি তোমায় খুন করতে। যেহেতু আমি তোমায় ভালোবাসি, আমি বিশাল তোমায় কষ্ট দিয়ে মারবো না। তোমারও মনে একটা সুপ্ত ইচ্ছে আমায় না খুন করে ফেলা। এবং দুজনে এসছি, কোনটার হচ্ছে না আর কি, কিন্তু একটা অদ্ভুত এই দুই আধবুড়ো লোক। এটা তো মজার জিনিস বলি তোমায়, দেখো এই যে তোমাকে চাই গানটা, এটা একটা প্রেমের গান, তো একমাত্র বাঙালি এটা বলতে পারে। এটা নাকি একটা সিগারেটকে নিয়ে লেখা। নিঝুম অন্ধকারে তোমাকে চাই, রাত ভোর হলে আমি তোমাকে চাই, সকালের কৈশোরে তোমাকে চাই। এটা তো কীর্তন। দেখো এটা কীর্তন, যে কীর্তনের ধাঁচাটা রবীন্দ্রনাথ ওর গানে নিয়েছেন এবং আমার মধ্যে সঞ্চারিত হয়েছে। এবার দেখো, এবারে গানটা শেষে ধোর জায়গায় যাচ্ছে। চৌরাস্তার মোড়ে পার্কে দোকানে, শহরে গঞ্জে গ্রামে এখানে ওখানে চলেছে। হ্যাঁ, শেষে বালিশ তোষক কাঁথা পুরনো ছাদরে, ঠান্ডা শীতে রাতে লেপের আদরে, কুড়ি কাঠে চৌকাঠে মাদুরে পাপসে, হাসি রাগ অভিমান ঝগড়া পোষে। এবার তোমাকে চাই, তোমাকে চাই। দেখো, হরি বল হরি বল হরি বল হরি বল। এই যে আমার গানে থেকে থেকেই কীর্তন এবং সংকীর্তন ঢোকে। এটার মধ্যেও তো মানে বাঙালি আর নেই। তোমাকে চাই, তোমাকে চাই, হরি বল হরি বল, তোমাকে চাই। আর সংকীর্তনটা থাকছে না, এখানে আধুনিক সুমন, আধুনিক অঞ্জন, আধুনিক ইন্দ্রনীল, আধুনিক নীল, আধুনিক অনসূয়া, আধুনিক নূরজাহান, আধুনিক স্টিফেন, এরা এসে যাচ্ছেন। তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। তাহলে ধর্মকে কি তুমি কি হিসেবে দেখো? সব জায়গায় পাসপোর্টে লিখতে হয় রিলিজিয়ন, কি রিলিজিয়ন লিখতে হবে, এই ব্যাপারটাও। The great identity, Muslim. In that way, I'm a believer. But there are moments when I doubt my belief. My belief in anything other than this wonderful cosmos. Consider Kalpana Chawla. I wish I had met her. I wish I could kiss her feet. আমার অনেক সময় মনে হয় আমি যদি কল্পনার আঙুলে একটা চুমু খেতে পারতাম। মেয়েটি বলছেন একটা জায়গায় যখন উনি পাঞ্জাবের একটি গ্রামে জন্মেছিলেন, স্কুলে গিয়েছেন বলে নাচানাচি, উনি বলছেন, I do not belong to any small village or to a small country. The cosmos is my home. I belong to the cosmos.
চললাম দেখা হবে অবশ্যই চললাম হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়েল ওকে সি ইউ ইন্দ্র আমাদের ছুটি এখানেই শেষ। আপনাদের কেমন লাগলো জানি না, কিন্তু সুমনের সঙ্গে 3টে দিন কাটিয়ে আমার অনেক পুরনো কথা মনে পড়ে গেল। সুমন এখন বাগডোগরা থেকে প্লেন ধরবে কলকাতার উদ্দেশ্যে। আমি গরুমারা জঙ্গলের কাছে মূর্তি নদীর ওপর দাঁড়িয়ে। আমাদের ট্রেন জলপাইগুড়ি থেকে রাত 8টায়, হাতে অনেকটা সময়। কিরম বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। একটা গান মনে পড়ে যাচ্ছে, পল রোবসনের গাওয়া একটা গান। অনেক দিন আগে ছোটবেলায় দেখেছিলাম একটা ছবি, আঙ্কেল টমস ক্যাবিন। Oh, Mississippi, maybe you have seen. Oh, Mississippi, good friends we have been. You do know my yearning, burning in my heart, and you know my sadness when we part. Oh, the Mississippi rolling to the sea. Oh, the Mississippi, lonely I shall be. Take away my sorrows, make me brave and strong. Say we won't be parted for too long. Old Murti Nodi, maybe you have seen. Old Murti Nodi, good friends we have been. You do know my yearning, burning in my heart, and you know my sadness when we part.